ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠককে ইতিবাচক বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পরমাণু কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনার আশা। তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা ওয়াশিংটনের। সময় বেঁধে দিয়ে বিমান হামলা, গাজায় আশ্রয়কেন্দ্র ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল। যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন, সুপেয় পানির সংকটে স্বাস্থ্যগত বিপর্যয়ের শঙ্কা। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে বৈঠকে প্রস্তুত ইইউ। দাবি জার্মানি, রুশ তেল রফতানিতে সামুদ্রিক সেবা নিষিদ্ধের প্রস্তাব। শান্তি আলোচনায় বাধ্য করতেই পদক্ষেপ। কুখ্যাত যৌন অপরাধী এপস্টিন ইস্যুতে পিটার ম্যান্ডেলসনের বাড়িতে তল্লাশি, হুমকিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের অলিম্পিক নেতৃত্ব। এবং জুমার নামাজের সময় পাকিস্তানের ইসলামাবাদে মসজিদের বাইরে আত্মঘাতী বোমা হামলা, নিহত 31, আহত 1.5 শতাধিক। ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠী জড়িত, ধারণা পুলিশের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। সামরিক উত্তেজনার মধ্যে আলোচনার টেবিলে বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ওমানে পরোক্ষ আলোচনায় অংশ নেন দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি। বৈঠক ইতিবাচক হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। জানান, কার্যকর পথে এগিয়ে যেতে পারলে পারমাণবিক আলোচনা ইতিবাচক কাঠামোতে পৌঁছাতে পারবে। এদিকে আলোচনা শেষ হতেই তেহরানের তেল রফতানির ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনার মধ্যেই আলোচনার টেবিলে দুই দেশ। স্থানীয় সময় শুক্রবার ওমানের মাস্কটে শেষ হয়েছে দুই দেশের কর্মকর্তাদের পরোক্ষ আলোচনা। ইরানের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনার ও উপদেষ্টা স্টিভ উইটকফ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া এ আলোচনাকে ভালো শুরু বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, আলোচনাটি দুই দেশের মধ্যস্থতার মাধ্যমে হয়েছে। পারমাণবিক বিষয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্র। দুপক্ষের মধ্যে আরও আলোচনা হওয়ার ইঙ্গিত মিলছে। তবে পরবর্তী দফার আলোচনা কবে হবে তা এখনও ঠিক হয়নি। আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, কার্যকর পথে এগিয়ে যেতে পারলে পারমাণবিক আলোচনা ইতিবাচক কাঠামোতে পৌঁছাতে পারবে। তিনি আরও বলেন, তেহরানের উদ্বেগগুলো যেমন জানানো হয়েছে, তেমনি ইরানের জনগণের অধিকারের বিষয়ও তুলে ধরা হয়েছে। একই সঙ্গে অন্য পক্ষের মতামতও শোনা হয়েছে। আলোচনার আগে যুক্তরাষ্ট্র জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন নিয়ে কথা বলতে চায় তারা। তবে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছুই জানানো হয়নি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেন, এই আলোচনা দুপক্ষের চিন্তাভাবনা পরিষ্কার করতে সহায়ক হয়েছে এবং অগ্রগতির কিছু ক্ষেত্র চিহ্নিত করা গেছে। এই আলোচনা এমন সময়ে হয়েছে যখন মধ্যপ্রাচ্যে বড় সামরিক প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক চুক্তি না হলে ইরানে বোমা হামলারও হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে হামলা হলে শক্ত প্রতিক্রিয়া দেখাবে বলেও জবাব দেয় তেহরান। বরকতুল্লাহ, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। আধা ঘন্টা সময় বেঁধে দিয়ে খান ইউনিসে আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একই দিন গাজা সিটির জেইতুন এলাকাতেও হামলা চালায় দখলদাররা। এ অবস্থায় যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে সুপেয় পানির তীব্র সংকটে ভুগছেন গাজা সিটির বাসিন্দারা। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শুক্রবার ভোরে দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এরপর এলাকাটি পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাসিন্দারা জানান, হামলার শিকার ভবনটি স্থানীয় একটি স্কুলের বিপরীত পাশে অবস্থিত, যেখানে আশ্রয় নিয়েছিলেন উপত্যকাটির বাস্তুচ্যুত মানুষ। আধ ঘন্টার মধ্যে বাড়িটি খালি করার নির্দেশ দেয় নেতানিয়াহু বাহিনী। এরপরই সেখানে হামলা করা হয়। একই দিন গাজা সিটির জেইতুন এলাকাতেও একটি ভবনে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কোনো ধরনের প্রমাণ ছাড়াই সেখানে হামাসের অবকাঠামো ছিল বলে দাবি করে দখলদাররা। তবে হামলার আগে ভবনটি খালি করায় হতাহতের খবর পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে গেল অক্টোবরে হওয়া ইসরায়েল হামাস যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে গাজা সিটিতে তীব্র হচ্ছে পানির সংকট। প্রধান সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় লাখো মানুষ নিরাপদ পানির উৎস পাচ্ছেন না। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শহরের 85% বেশি এলাকায় নিয়মিত পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। মানবিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, নিরাপদ পানির সংকট দীর্ঘমেয়াদে মারাত্মক প্রভাব ফেলতে পারে।
এদিকে ইয়েমেনের রাজধানী সানাই ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ, যাদের বেশিরভাগই হাউথি আন্দোলনের সমর্থক। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে শহরের সাবিন স্কোয়ারে সমবেত হন তারা। এ সময় গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার চাপ আরও বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এরই অংশ হিসেবে রুশ তেল রফতানিতে ব্যবহৃত সব সামুদ্রিক সেবা নিষিদ্ধের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। বলা হচ্ছে মস্কোকে বাস্তব শান্তি আলোচনায় বসতে বাধ্য করতেই এই উদ্যোগ। এদিকে জার্মান চ্যান্সেলর বলছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত ইইউ। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এতে রাশিয়ার তেল রফতানিতে ব্যবহৃত সব ধরনের সামুদ্রিক সেবা পুরোপুরি নিষিদ্ধ করার কথা বলা হয়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন জানান, এটি ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর রাশিয়ার বিরুদ্ধে ইইউ এর 20তম নিষেধাজ্ঞা প্যাকেজ। মস্কোকে বাস্তব শান্তি আলোচনায় বসতে বাধ্য করার লক্ষ্যেই এই উদ্যোগ। বর্তমানে রাশিয়ার 1/3 বেশি তেল রফতানি হচ্ছে ভারত ও চীনে, যেখানে গ্রিস, সাইপ্রাস ও মাল্টার শিপিং সেবা ব্যবহৃত হয়। নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে এই বাণিজ্য প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাবে। পাশাপাশি ধাতু, রাসায়নিক ও গুরুত্বপূর্ণ খনিজ আমদানিতেও নতুন নিষেধাজ্ঞা আসছে। আরও 20টি রুশ ব্যাংক এবং ক্রিপ্টো ও ট্রেডিং কোম্পানিকেও নিষেধাজ্ঞার আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়। এদিকে আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। বলেন, ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন এখনও বড় চাপে। ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রুশ হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামোর মেরামত দ্রুত এগোচ্ছে। আরও জানান, শাহেদ ড্রোন মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজানো হচ্ছে। এছাড়াও আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আলোচনার পর দুই দেশের 114 জন যুদ্ধবন্দী মুক্তি পেয়েছেন বলে জানান জেলেনস্কি। শিউলি রোজা, সময় সংবাদ। রাশিয়ার মস্কোতে উচ্চপদস্থ এক সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির অ্যালেক্সেয়েভকে একটি আবাসিক ভবনের ভেতর একাধিকবার গুলি করার পর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তদন্ত কমিটি জানিয়েছে, ঘটনাটিকে হত্যা চেষ্টার মামলা হিসেবে তদন্ত শুরু হয়েছে। আলেক্সেয়েভ রুশ সামরিক গোয়েন্দা সংস্থা GRUর মেইন ডিরেক্টরের শীর্ষ কর্মকর্তা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কোতে লক্ষ্যবস্তু হওয়া উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে তিনি সর্বশেষ। ভয়ঙ্কর যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন ইস্যুতে সাবেক ব্রিটিশ মন্ত্রী পিটার মেন্ডেলসনের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার উইল্টশায়ার ও লন্ডনের ক্যামডেন এলাকার দুটি বাড়িতে এই অভিযান চালানো হয়। এপস্টেইন সম্পর্কিত তথ্য প্রকাশে হুমকিতে পড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব। বিশেষজ্ঞরা বলছেন, যদিও স্টারমার ক্ষমা চেয়েছেন, তবে তার প্রশাসনের ভবিষ্যৎ অনিশ্চিত। এপস্টেইন ফাইলের জেরে প্রশ্নের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের অলিম্পিক নেতৃত্ব। স্থানীয় সময় শুক্রবার ব্রিটিশ মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার জানান, এটি কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক থেকে সম্ভাব্য অনিয়মের অভিযোগ তদন্তের অংশ। এ সময় ওয়েলশায়ার ও লন্ডনের ক্যামডন এলাকার বাড়িতে অভিযান চালানো হয়। 2009 সালে ম্যান্ডেলসন যখন ব্যবসা বিষয়ক মন্ত্রী ছিলেন, তখন এপস্টেইনের কাছে সংবেদনশীল সরকারি তথ্য পাঠিয়েছিলেন, যা নিয়ে এখন অভিযোগ উঠেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে নতুন করে রাজনৈতিক ঝড় উঠেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের জেফ্রি এপস্টেইন সম্পর্কিত তথ্য প্রকাশের ঘটনা স্টারমারের ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল করেছে। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবফোর্ডের মতে, কিয়ার স্টারমার এখন রিংয়ের কোণে দাঁড়িয়ে থাকা একজন বক্সারের মতো। তার প্রশাসন আজই পতিত হতে পারে বা কয়েক মাস কিংবা বছর পরেও টিকে থাকতে পারে।
এদিকে অ্যাবস্ট্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটিতে প্রভাব পড়েছে। চেয়ারম্যান জিন সাইকোস বলেছেন তিনি এখনও 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নেতৃত্বে পূর্ণ আস্থা রাখেন। তবে প্রকল্পের প্রধান কেইসি ওয়াসারম্যানের পদত্যাগের দাবি উঠেছে, কারণ ওয়াসারম্যানের নামও অ্যাবস্ট্রেনের ফাইলে যুক্ত আছে। আর ওয়াসারম্যান ক্ষমা চেয়ে জানান তার সঙ্গে জড়িত চিঠিপত্রগুলো অ্যাবস্ট্রেনের ভয়ানক অপরাধের অনেক বছর আগেরকার। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। গ্রিনল্যান্ডে কানাডা ও ফ্রান্সের কূটনৈতিক দফতর চালু, অবকাঠামো উন্নয়নে 74 কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি টরন্টোর, ন্যাটো মিত্রদের স্পষ্ট সমর্থন। কাশ্মীর ইস্যুতে আবার উত্তপ্ত ভারত পাকিস্তানের ভূ রাজনৈতিক সম্পর্ক। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর একদিন পাকিস্তানেরই অংশ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কাশ্মীরই পাকিস্তানের পররাষ্ট্রনীতির ভিত বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সেনাপ্রধান আসিম মুনির কাশ্মীরকে স্বাধীনতার ভোট দেখানোর আশ্বাস দেন। সেনাবাহিনীকে শত্রুর যে কোনো হামলার জবাব দেওয়ার নির্দেশও দেন তিনি। জম্মু কাশ্মীর ঘিরে ভারতকে আবারও কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্থানীয় সময় বৃহস্পতিবার কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভার বিশেষ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে একের পর এক সতর্ক বার্তা দেন তিনি। বলেন, একদিন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পাকিস্তানেরই অংশ হবে। শাহবাজ শরীফ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরকে ফিলিস্তিনের সঙ্গে তুলনা করেন। জম্মু কাশ্মীর বিবাদ মেটাতে হলে কাশ্মীরি জনগণের ইচ্ছাকে গুরুত্ব ও মর্যাদা দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন করারও আহ্বান জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, লজ্জাজনক পরাজয়ের পর ভারত আবারও তার প্রক্সি বাহিনীর মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে। নয়াদিল্লি যতক্ষণ না তার আগ্রাসী, সম্প্রসারণবাদী ও আধিপত্যবাদী নীতি পরিত্যাগ করবে, ততক্ষণ দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে দাবি করেন তিনি। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির মুজাফফরবাদ সফর করে কাশ্মীরি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়, তিনি ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং যে কোনো আগ্রাসনের জবাবে তাৎক্ষণিক ও উপযুক্ত জবাবের অঙ্গীকার করেন। তিনি কাশ্মীরকে স্বাধীনতার ভোট দেখার আহ্বান জানান। ভারতীয় নিরাপত্তা সূত্রগুলোর দাবি, এই কড়া বক্তব্যের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষের উপর। স্থানীয়দের একাংশ মনে করছেন এটি বাস্তব কল্যাণের চেয়ে রাজনৈতিক কথার লড়াই। এ কারণে পর্যটন, শিক্ষা ও জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর সীমান্তবর্তী এলাকায় ভয় ও অনিশ্চয়তা বাড়ছে বলে উদ্বেগ জানিয়েছেন স্থানীয়রা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 31 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1.5 শতাধিক। শুক্রবার স্থানীয় সময় দুপুরে জুমার নামাজের সময় একটি মসজিদের সামনে এই আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, হামলাকারী ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর সদস্য। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের ইসলামাবাদের তারলাই কালান এলাকার খাদিজাতুল কুবরা ইমামবাড়ার একটি শিয়া মসজিদ। শুক্রবার জুমার নামাজ চলার সময় সেখানে ঘটে ভয়াবহ বোমা বিস্ফোরণ। হতাহত হন বহু মানুষ। পুলিশ জানায় এটি আত্মঘাতী বোমা হামলা। বিস্ফোরণ ঘটানোর আগে হামলাকারীকে দরজার কাছে থামানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার গুলি বিনিময় হয়। এক পর্যায়ে হামলাকারী দরজার সামনেই বোমা বিস্ফোরণ ঘটায়। এতে বহু মানুষ হতাহত হন। জেলা প্রশাসন জানায়, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পিমস পলিক্লিনিক ও সিডিএ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়। ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ, রেঞ্জার্স ও সেনা সদস্যরা। রাওয়ালপিন্ডি পুলিশকে রাখা হয় উচ্চ সতর্ক অবস্থায়। শহরের বিভিন্ন মসজিদ ও ইমামবাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ বলছে, হামলাকারী ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর সদস্য। বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন তারা। দেশটির সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী এ ঘটনার পেছনে ভারতকে দায়ী করেছেন। বিস্ফোরণের ঘটনায় ইরানের রাষ্ট্রদূত নিন্দা জানিয়ে বলেন, পাকিস্তানের জনগণের শোকে পাশে আছে তেহরান। পাকিস্তানের রাজধানীতে বড় ধরনের আত্মঘাতী হামলার ঘটনা নতুন নয়। গত বছরের নভেম্বরেই আদালতের সামনে বিস্ফোরণে নিহত হন অন্তত 12 জন। 2008 সালে ম্যারিয়ট হোটেলে হামলায় মারা যান 60 জনের বেশি মানুষ। নতুন করে হামলার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। নাদিম মারজান, সময় সংবাদ।
গ্রিনল্যান্ডে কূটনৈতিক দফতর চালু করেছে কানাডা ও ফ্রান্স। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনার পর এই উদ্যোগকে দ্বীপ রাষ্ট্রটির প্রতি ন্যাটো মিত্রদের স্পষ্ট সমর্থন হিসেবে দেখা হচ্ছে। আর্কটিকে সামরিক উপস্থিতি এবং অবকাঠামোগত উন্নয়নে ৭৪ কোটির বেশি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে কানাডা সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির পর সেখানে নিজেদের প্রথম কূটনৈতিক দফতর চালু করেছে কানাডা। স্থানীয় সময় শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে আনুষ্ঠানিকভাবে কনসুলেট উদ্বোধন করে দেশটি। কানাডার গভর্নর জেনারেল মেরি সাইমন ও পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ সহ শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় একটি কানাডিয়ান কোস্টগার্ড জাহাজও উপস্থিত ছিল। পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষে অনিতা আনন্দ এটিকে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের মানুষের সঙ্গে দীর্ঘমেয়াদী সংহতির প্রতীক বলে উল্লেখ করেন। একই দিন ফ্রান্সও গ্রিনল্যান্ডে তাদের কনসুলেট খুলেছে। এটিকে বিদেশি কূটনৈতিক সম্পৃক্ততায় ঐতিহাসিক সম্প্রসারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যদিও আগে থেকেই নুকে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্রের কনসুলার সেবা চালু রয়েছে, তবে এই উদ্যোগকে ন্যাটো মিত্রদের স্পষ্ট সমর্থনের বার্তা হিসেবেই দেখা হচ্ছে। এর আগে জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দরকার বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে সুর নরম করে ডেনমার্ক, ইউরোপীয় মিত্র ও কানাডার সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলের সঙ্গে কানাডার ঘনিষ্ঠ ভৌগোলিক ও সাংস্কৃতিক সম্পর্কের কারণে এই কনসুলেটের গুরুত্ব অনেক। কানাডা সরকার আর্কটিকে সারা বছর ধরে সামরিক উপস্থিতি এবং অবকাঠামো উন্নয়নে ৭৪ কোটিরও বেশি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে অভিবাসী দমন নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রশাসন আইসিই কর্মীদের সহযোগিতা করছে অভিযোগ তুলে ক্যাম্পাস সুরক্ষার দাবি জানান তারা। এ সময় অন্তত ১২ জনকে আটক করে পুলিশ। মিনেসোটা অঙ্গরাজ্যেও বিক্ষোভ হয়। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে ফেডারেল এজেন্টদের অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে নামেন শিক্ষক, শিক্ষার্থী ও সমর্থকরা। বন্ধ থাকে যান চলাচল। এ সময় নিউ ইয়র্ক পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে। বিক্ষোভকারীদের অভিযোগ, কলাম্বিয়া প্রশাসন আইসিই কর্মীদের সহযোগিতা করছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ তারা। স্টুডেন্ট ওয়ার্কার্স অব কলাম্বিয়ার এক ইউনিয়ন প্রতিনিধি জানান, সম্প্রতি আইসিই কর্মীদের কার্যক্রমে প্রশাসনের নীরবতায় ক্যাম্পাসে ভীতি তৈরি হয়েছে। ক্যাম্পাস পুলিশিং নীতিতে পরিবর্তনের দাবি জানান আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয় হওয়া উচিত ভয় ও দমন নীতির বিরুদ্ধে প্রতিরোধের প্রথম ঢাল। যদি প্রশাসন নিজ শিক্ষার্থী ও গবেষকদের সুরক্ষা দিতে না পারে, তবে তারা কার পক্ষে দাঁড়ায়? একই দিন সন্ধ্যায় মিনেসোটা অঙ্গরাজ্যের সেন্ট পল শহরের একটি হোটেলের সামনেও বিক্ষোভ হয়। কমিউনিটিতে আতঙ্ক ছড়ানো অভিযানের প্রতিক্রিয়ায় এই প্রতীকী প্রতিবাদ বলে জানান বিক্ষোভকারীরা। আমরা তাদের ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছি, কারণ তারা আমাদের জীবনে তীব্র চাপ তৈরি করছে। আমাদের সন্তান আছে, পরিবার আছে, আর তারা আমাদের কমিউনিটিগুলোকে আতঙ্কিত করে রাখায় অসংখ্য পরিবার ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। এ অবস্থায় হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, অভিবাসন আইন প্রয়োগ ও সংস্কার ইস্যুতে শীর্ষ ডেমোক্রেট নেতাদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন নীতি নিয়ে যে কোনো আলোচনার ক্ষেত্রে প্রেসিডেন্টের অবস্থান অটল। তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগ কার্যক্রম চালু রাখা, আইস ও বর্ডার প্যাট্রোলকে সমর্থন দেয়া এবং অবৈধ অভিবাসী অপরাধীদের বহিষ্কারের প্রতিশ্রুতি থেকে কখনোই সরে আসবেন না। ট্রাম্পের নির্দেশে মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসী বিরোধী অভিযানে বিপুল সংখ্যক ফেডারেল এজেন্ট মোতায়েনে দেশজুড়ে উত্তেজনা ও প্রতিবাদ বাড়ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পরিবহন সন্দেহে একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই অভিযান চালানো হয়। ট্রাম্প প্রশাসনের দাবি, মাদক পাচার সীমিত করার লক্ষ্যে পরিচালিত অপারেশন সাউদার্ন স্পিয়ারের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এতে নেতৃত্ব দেয় মার্কিন সাউদার্ন কমান্ড। ওয়াশিংটনের চলমান অভিযানে এখন পর্যন্ত অন্তত 119 জন নিহত হয়েছেন। আর এটি এই বছরের দ্বিতীয় সামরিক অভিযান। গত মাসে মাদক পরিবহনকারী নৌযান সন্দেহে হামলায় 2 জন নিহত হন। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
ভারতের নয়াদিল্লিতে নতুন বছরের প্রথম 15 দিনে নিখোঁজ 800-র বেশি। 509 জনই নারী ও কিশোরী, 200-র বেশি উদ্ধার, বাকিদের খোঁজ নিয়ে চলছে অনুসন্ধান। ভেনেজুয়েলার সংসদে প্রথম ধাপে অনুমোদন পেল রাজনৈতিক বন্দীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা বিল। সংসদে প্রথম ভোটে বিলটি পাশ হয়েছে, তবে চূড়ান্ত আইন হিসেবে কার্যকর হওয়ার জন্য দ্বিতীয় ভোট প্রয়োজন। অনুমোদিত হলে কয়েক শতাধিক রাজনৈতিক বন্দী মুক্তি পেতে পারেন এবং নির্বাসিত রাজনীতিকরা দেশে ফিরে আসতে পারবেন। খসড়া আইনে বলা হয়েছে 1999 সালের 1 জানুয়ারি থেকে আইনটি কার্যকর হওয়ার তারিখ পর্যন্ত সংঘটিত অপরাধের ক্ষেত্রে এই সাধারণ ক্ষমতা প্রযোজ্য হবে। শান্তিপূর্ণভাবে কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি কিংবা স্বাস্থ্যগত কারণে ঝুঁকিতে থাকা বন্দীদের ক্ষেত্রে তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধাপরাধ, হত্যাকাণ্ড, দুর্নীতি কিংবা মাদক পাচারের দায়ে দণ্ডিত ব্যক্তিদের জন্য এই সাধারণ ক্ষমা প্রযোজ্য হবে না। এই পদক্ষেপে আন্তর্জাতিক মহল, বিশেষ করে যুক্তরাষ্ট্র, স্বাগত জানিয়েছে। আন্তর্জাতিক সময়। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত স্পেন, পর্তুগাল, মরক্কো ও কলম্বিয়া। ঝড় লিওনার্দোর প্রভাবে নদীর পানি উপচে পড়ে তলিয়ে গেছে পর্তুগালের ঘরবাড়ি ও রাস্তাঘাট। স্পেনের আন্দালুসিয়ায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন অন্তত 7,000 মানুষ। নতুন করে বন্যা সতর্কতা জারি করা হয়েছে মরক্কোর ভাটি এলাকায়। কলম্বিয়ার কর্দোবা প্রদেশেও বন্যায় তলিয়ে গেছে বিস্তীর্ণ কৃষিজমি। পর্তুগালে ঝড় লিওনার্দোর প্রভাবে সাদো নদীর পানি উপচে পড়ায় রাস্তাঘাট ও নদী তীরবর্তী এলাকা প্লাবিত। টানা কয়েকদিন ধরে পানিতে তলিয়ে আছে আলকাসের দা সুল শহরের অধিকাংশ জায়গা। স্থানীয় কর্তৃপক্ষ বলছে এই অবস্থা ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলতে পারে। স্পেনের দক্ষিণাঞ্চলেও দেখা দিয়েছে বন্যা। দেশটির লা কুর্তা শহরের বেশ কয়েকটি এলাকা পানির নিচে। ভারী বৃষ্টিতে ভূমিধস ও বন্যার শঙ্কায় আন্দালুসিয়া অঞ্চলের বেনাওহান শহর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। দেশটির মালাগা প্রদেশে কুকুরকে বাঁচাতে গিয়ে স্রোতে তলিয়ে প্রাণ হারান এক নারী। এরই মধ্যে শনিবার নতুন ঝড় মার্তা আরও ভারী বৃষ্টি নিয়ে ইবেরীয় উপদ্বীপে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। টানা বৃষ্টিতে মরক্কোর উত্তরাঞ্চলেও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ভারী বর্ষণে লুকুস নদীর পানি উপচে পড়ায় শহরের বহু এলাকা প্লাবিত। এরই মধ্যে উত্তর পশ্চিমাঞ্চলের বন্যাপ্রবণ এলাকা থেকে কয়েক লাখ মানুষকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। নতুন করে বন্যা সতর্কতা জারি করা হয়েছে খসর এল কেবির শহরের ভাটি এলাকায়। বন্যা দেখা দিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায়ও। দেশটির কর্দোবা প্রদেশে তলিয়ে গেছে বিস্তীর্ণ কৃষিভূমি। সিনু ও সান হুরহে নদীর পানি বেড়ে বিপর্যস্ত হাজারো কৃষক ও তাদের পরিবার। স্থানীয় বাসিন্দারা জানান তারা এখনও কোনো ত্রাণ সহায়তা পাননি, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। পর্তুগালে ঝড় ক্রিস্টিন ও লিওনার্দোর প্রভাবে সৃষ্ট বিপর্যয় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতায় এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন। শুক্রবার প্রবাসী বাংলাদেশিদের সংগঠন CRCIPTর উদ্যোগে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয় লিসবন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের কাছে। ঝড় ও 2 সপ্তাহের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সর্বস্ব হারিয়েছেন দেশটির বিভিন্ন জেলার লাখো মানুষ। প্রবাসীদের অন্য সংগঠনকেও পর্তুগালের চলমান বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সংগঠনটির নেতারা। আমাদের সাধ্যমতো আমাদের CRCIPT অ্যাসোসিয়েশন কুলতুরাল ইসলামিক ক্যাম্প পর্তুগালের পক্ষ থেকে আমরা আত্মমানবতার সেবায় আমরা এগিয়ে এসেছি। আমাদের সাধ্যমতো আমরা আজকে এখানে ত্রাণ সামগ্রী এখানে বোম্বারিসের কাছে হস্তান্তর করেছি। আমি বাংলাদেশের এবং বিভিন্ন দেশের কমিউনিটি নেতৃবৃন্দকে আহ্বান করব, আসুন এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াতে পারি এবং আমরা পর্তুগালের জন্য দোয়া করি এবং এই পর্তুগাল যেন এই দুর্যোগ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারে। আন্তর্জাতিক সময়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে নতুন বছরের প্রথম 15 দিনে নিখোঁজ হয়েছেন 807 জন। পুলিশের তথ্য মতে নিখোঁজদের মধ্যে 509 জনই নারী ও কিশোরী, যা মোট সংখ্যার প্রায় 2/3, অর্থাৎ গড়ে প্রতিদিন 54 জন নিখোঁজ হয়েছেন। এখন পর্যন্ত মাত্র 235 জনকে খুঁজে পাওয়া গেছে, বাকিদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এর আগে গেল বছর 24,000-এর বেশি নিখোঁজ হয়েছেন, যার মধ্যে 60% নারী। 2025 সালে দিল্লিতে 24,000-এর বেশি মানুষ নিখোঁজের রিপোর্ট হয়, যার 60% বেশি নারী। গত এক দশকে প্রায় 2,30,000 মানুষ নিখোঁজ হয়েছেন, যার প্রায় 52,000 মামলা এখনও অমীমাংসিত। পুলিশ জানিয়েছে নারী ও শিশুদের মামলাকে অগ্রাধিকার দিয়ে অনুসন্ধান জোরদার করা হচ্ছে। নতুন সরকার গঠনের পরই ফের উত্তপ্ত ভারতের মণিপুর।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের চূড়াচাঁদপুর ও তুইবুং এলাকায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। একাধিক জায়গায় পথ অবরোধ, অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ও সরকারি ভবনে হামলার ঘটনা ঘটেছে। এর আগে বুধবার মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ইউমনাম খেমচাঁদ সিং শপথ নেন। তার সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নেমচা কিপকেন, যিনি কুকিজো অর্গানাইজেশনের নেত্রী। এছাড়া কুকিজো সম্প্রদায়ের আরও 2 বিধায়ক নতুন মন্ত্রিসভায় যোগ দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কুকি অধ্যুষিত এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। কুয়েতে ট্রাফিক আইনে কঠোর নীতি গ্রহণের ফলে সিটবেল্ট ব্যবহারের হার 100% পৌঁছেছে। একই সঙ্গে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় আনা হচ্ছে কড়াকড়ি। সড়ক দুর্ঘটনা কমাতে নতুন নিয়মে বাধ্যতামূলক প্রশিক্ষণ ও আধুনিক ড্রাইভিং একাডেমি চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। কুয়েত থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈন সুমন। সড়ক দুর্ঘটনা কমাতে আন্তর্জাতিক মানের ট্রাফিক নিরাপত্তা নিশ্চিতে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে কুয়েত সরকার। এখন থেকে লাইসেন্স পেতে হলে সকল আবেদনকারীকে বাধ্যতামূলক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করতে হবে এবং কঠিন ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ট্রাফিক বিভাগ জানিয়েছে, পার্কিং কিংবা সীমিত দক্ষতার উপর ভিত্তি করে লাইসেন্স দেওয়ার সুযোগ আর থাকবে না। আবেদনকারীদের সম্পূর্ণভাবে ট্রাফিক আইন, সড়ক চিহ্ন ও নিরাপদ গাড়ি চালানোর কৌশল আয়ত্ত করতে হবে। নতুন নীতিমালা অনুযায়ী কুয়েতে বসবাসরত আবেদনকারীদের জন্য ন্যূনতম 20 ঘন্টা প্রশিক্ষণ এবং বিদেশ থেকে আগত বা নতুন চালকদের জন্য ন্যূনতম 40 ঘন্টা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষায় ফেল করলে নিতে হবে অতিরিক্ত প্রশিক্ষণ। কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাফিক সংক্রান্ত সব সেবা ধাপে ধাপে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করা হবে। এতে লাইসেন্স আবেদন, পরীক্ষা ও নবায়ন আরও স্বচ্ছ ও দ্রুত হবে। সরকারের কঠোর উদ্যোগের ফলে ইতোমধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে। দ্রুতই 4টি আধুনিক ড্রাইভিং প্রশিক্ষণ একাডেমি চালু করা হবে। এই একাডেমিগুলোতে কুয়েতি নাগরিক ও প্রবাসী উভয়ের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। কোনো রকম একটু ড্রাইভিং করতে পারলে লাইসেন্স পাওয়া যেত, কিন্তু আমরা কুয়েতের আইন কানুন তেমন জানতাম না। এই কারণে রাস্তাঘাটে অনেক সময় আমরা আইন লঙ্ঘন করতাম, অনেক জরিমানা খাইতাম। লাইসেন্স নিতে হলে এদেশের আইন কানুন সম্পর্কে জানতে হবে, সম্পূর্ণ জেনে তারপরে লাইসেন্স নিতে হবে, না নিলে অনেক ফাইন হইতে পারে। কুয়েতে ট্রাফিক আইন কঠোর করার ফলে যেমন দুর্ঘটনা কমছে, তেমনি বাড়ছে মানুষের সচেতনতা। নতুন নিয়ম বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে কুয়েত একটি নিরাপদ পরিবহন ব্যবস্থার দৃষ্টান্ত স্থাপন করবে, তেমনি সড়কে শৃঙ্খলা আরও শক্তিশালী হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, কুয়েত। প্রবাসী বাংলাদেশ কমিউনিটিগুলোতে আলোচনার কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট দেখতে চায় প্রবাসীরা। ইতিহাসে প্রথমবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ফিনল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসের মধ্যে ইতোমধ্যে যে আলোচনা শোরগোল হয়েছে, সেটি হচ্ছে এবারের জাতীয় নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ এবং সুষ্ঠু দেখার প্রত্যাশা তাদের মধ্যে। এবারের ফিনল্যান্ড থেকে 2350 জন মানুষ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন এবং একই সাথে তারা গণভোটে অংশ নিয়েছেন। গত 17 বছর ভোট না দিতে পারা যে আক্ষেপ, সেটি গুছিয়েছে। একই সাথে যারা ইতিহাসে প্রথমবার অর্থাৎ তরুণ ভোটার, যারা শিক্ষার্থী হিসেবে প্রবাসে অবস্থান করছেন, তারা ভোট দিতে পেরেছেন। এ কারণে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের কৃতজ্ঞতা রয়েছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট দিতে পেরেছি, এর জন্য আমরা খুবই আনন্দিত। কারণ বিদেশে থেকেও যে বাংলাদেশের ইলেকশনে আমরা অংশগ্রহণ করতে পারবো, এটা কখনো আমরা ভাবতে পারিনি। এবারের নির্বাচনে আমার প্রত্যাশা যে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন হোক। কারণ বিগত কাপল অফ বছর আসলে যে নির্বাচনগুলো হয়েছে, আমরা আসলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারি নাই। ফিনল্যান্ডে কোনো ধরনের প্রচার প্রচারণা, ক্যাম্পেইন, সভা, সেমিনার কোনো কিছু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি, যার ফলে একটা বড় অংশ ফিনল্যান্ডে বলা হয় এখানে 20 থেকে 25,000 প্রবাসী বাংলাদেশি থাকেন, তারা কিন্তু রেজিস্ট্রেশনের বাইরে থেকে গেছে। এর বাইরে আমি যে অন্যান্য সিটিগুলো রয়েছে, যেমন ওউলো, রোভানিয়েমি, ইউভেস্কালা, তাম্পেরে, তুর্কু, কেরাভা, এসপো, হেলসিঙ্কি, এই যে অঞ্চলগুলো রয়েছে, সেই সমস্ত সিটি এবং অঞ্চলে প্রবাসী বাংলাদেশের বসবাস রয়েছে। প্রত্যেকটা জায়গায় যারা বাংলাদেশি কমিউনিটি একসাথে হচ্ছেন, তারা একসাথে হলে কিন্তু এখন নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছেন। তবে এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তারা একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন তারা দেখতে চান। ভোট নাগরিকের গণতান্ত্রিক অধিকার, বিদেশ থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুবই ভালো লাগছে।
এবং আমি চাই দেশে একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল নির্বাচন হোক। এইবার নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর যারা তরুণ ভোটার, দুইটি জোটের মধ্যে কোন জোট এগিয়ে থাকবে এই আলোচনাই কিন্তু তাদের মধ্যে রয়েছে। তবে দিন শেষে তাদের সবচেয়ে বড় চাওয়া এই যে প্রবাসে থেকেও বাংলাদেশের আগামীর পথ চলা সেটিকে গঠন করার জন্য তারা যে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন এবং প্রবাসে থেকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশ পরিচালনার মাধ্যমে কিংবা রেমিটেন্স যোদ্ধা হিসেবে তাদেরকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে ভোটাধিকার দেওয়ার সুযোগের, সেটিকে তারা খুব বড় আকারে দেখছেন। তারা চাইছেন যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য তাদেরকে এই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার দেওয়ার সুযোগ দেওয়া হোক। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। ইতালির মিলানে পর্দা উঠেছে মিলানো কর্টিনা শীতকালীন অলিম্পিক 2026-এর। শহর ও পাহাড়ি জীবনের প্রতিফলনে সাজানো হয়েছে এবারের আসর, যা ঐক্য ও সম্প্রীতির বড় বার্তা দিচ্ছে। তবে একই দিন অলিম্পিকের পরিবেশগত ও আর্থিক ক্ষতির বিরুদ্ধে রাস্তায় নামেন হাজারো মানুষ। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ইতালির মিলান শহরে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে 2026 সালের শীতকালীন অলিম্পিক। সান সিরো স্টেডিয়ামে শুরু হয় এর মূল আনুষ্ঠানিকতা। শহর ও পাহাড়ি জীবনের সমন্বয়ে সাজানো হয়েছে এবারের আসর, যা ঐক্য ও সম্প্রীতির বার্তা প্রচার করবে বলে মনে করছেন আয়োজকরা। অনুষ্ঠানে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এছাড়া রাজপরিবারের সদস্য ও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও থাকবেন অনুষ্ঠানে। এ কারণে মিলানের পশ্চিমাঞ্চলে জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা। বিভিন্ন দেশের শিল্পীরাও অংশ নেবেন অনুষ্ঠানে। এবার প্রথমবারের মতো একসঙ্গে জ্বলে উঠে দুটি অলিম্পিক মশাল, একটি মিলানের আর্কো দেলা পেসে, অন্যটি কার্টিনার পিয়াজ্জা দেবোনাই। উদ্বোধনী অনুষ্ঠানের নাম রাখা হয়েছে আর্মোনিয়া বা সম্প্রীতি। মিলানের ফ্যাশন আর আল্পসের পাহাড়ি শহরের বৈচিত্র্যই তুলে ধরা হয়েছে অনুষ্ঠানে। তবে একই দিন মিলানে উদ্বোধনী অনুষ্ঠানের সময় বিক্ষোভ করেন কয়েকশো মানুষ। অলিম্পিকের কারণে পরিবেশগত ও আর্থিক ক্ষতির বিরোধিতা করে রাস্তায় নামেন তারা। শহরের বিভিন্ন সড়কে প্লেকার্ড হাতে মিছিল করেন বিক্ষোভকারীরা। তবে বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠককে ইতিবাচক বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পরমাণু কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনার আশা। তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞা ওয়াশিংটনের। সময়বিধিতে বিমান হামলা, গাজায় আশ্রয়কেন্দ্র ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল। যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন, সুপেয় পানির সংকটে স্বাস্থ্যগত বিপর্যয়ের শঙ্কা। এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে বৈঠকে প্রস্তুত ইইউ, দাবি জার্মানির। রুশ তেল রফতানিতে সামুদ্রিক সেবা নিষিদ্ধের প্রস্তাব, শান্তি আলোচনায় বাধ্য করতে পদক্ষেপ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মালিহা। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।